হাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রাহুল পলিটি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের রাহুল স্যার। তো কি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা তো ক্লাসের টাইটেল এবং থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো। তো তোমাদের সাথে আলোচনা করব সুপ্রিম কোর্ট রিসেন্ট ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্ট নিয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। এই জাজমেন্টে সুপ্রিম কোর্ট কি বলেছে বা কেন বলেছে সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা যারা এই ক্লাসটা দেখছো অবশ্যই ক্লাসটা লাইক করো এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর তোমরা যারা প্রথম ক্লাস দেখছো, যারা আমাকে প্রথম আজকে চিনছো, তাদের জন্য আমার ছোট্ট একটা পরিচয়। সেই পরিচয়টা হচ্ছে আমি রাহুল চক্রবর্তী। পলিটিক্যাল সায়েন্সে আমি মাস্টার ডিগ্রি করেছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে এবং 10 বছর আমি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এবং পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে আসছি। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিয়েছেন ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তো জাজমেন্টটা কি সেটাই আজকে আমরা ডিটেলসে এই ক্লাসে আলোচনা করব এবং জানার চেষ্টা করব। তো কেসটা কি? কেসটা হচ্ছে অনুপ বার্নাওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই যে কেস অনুপ বার্নাওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেসে সুপ্রিম কোর্ট ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট হচ্ছে দিয়েছেন। সেই জাজমেন্টটা কি? জাজমেন্টটা হচ্ছে a constitution bench of Supreme Court directed in a landmark judgment that chief elections commissioner and elections commissioner will be appointed by the president on the advice tendered by a committee of prime minister, leader of opposition in the Lok Sabha or the leader of single largest party in opposition and chief justice of India. আমরা প্রত্যেকেই জানি যে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্ট করে থাকেন প্রেসিডেন্ট। তো সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিচ্ছে বা সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিচ্ছে এই জাজমেন্টে, সেই নির্দেশটা কি? যে একটা 3 মেম্বার কমিটি কি করবে? প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। আর এই 3 মেম্বার কমিটি বা বডি কাদেরকে নিয়ে গঠিত হচ্ছে? প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন ইন দ্য লোকসভা, এবং লোকসভাতে যদি কোনো রেকগনাইজড অপোজিশন লিডার না থাকেন তো সেই ক্ষেত্রে সিঙ্গেল লার্জেস্ট পার্টি ইন অপোজিশনের লিডার, এবং তার সঙ্গে থাকবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে এই যে 3 জন সদস্যকে নিয়ে গঠিত বডি প্রেসিডেন্টকে কি করবে? অ্যাডভাইস করবে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তো এই বিষয়টা রেফার করা হয়েছিল কনস্টিটিউশনাল বেঞ্চে। আর আমরা প্রত্যেকেই জানি যে কনস্টিটিউশনাল বেঞ্চ গঠিত হয় মিনিমাম 5 জন জাজ নিয়ে। আর এই কনস্টিটিউশনাল বেঞ্চের হেড ছিলেন জাস্টিস কে এম জোসেফ। তো জাস্টিস কে এম জোসেফ তিনি কি বলছেন এই জাজমেন্টে? তিনি বলছেন হু হেল্ড দ্যাট দিস নর্মস, মানে এই নিয়মটা, কোন নিয়মটা? এই যে 3 মেম্বার বডি কি করবে? প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তো এই নিয়মটা কন্টিনিউ হবে টু অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাপয়েন্টমেন্ট আনটিল পার্লামেন্ট এনাক্ট আ ল অন দ্য অ্যাপয়েন্টমেন্ট প্রসেস অফ ইলেকশনস কমিশনার। তাহলে কি বলছে? এই যে নিয়ম যে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে একটা 3 মেম্বার বডি ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, তো এই নিয়মটা কন্টিনিউ হবে ততদিন পর্যন্ত যতদিন না বা যতক্ষণ পর্যন্ত না পার্লামেন্ট ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের ক্ষেত্রে আইন করে কোনো প্রসেস কি করছে? নির্দিষ্ট করছে। তাহলে এখান থেকে একটা বিষয় কিন্তু আমরা জানতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি যে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের ক্ষেত্রে পার্লামেন্ট কি করতে পারে? আইন করতে পারে, আইন করে সেই প্রসেস নির্দিষ্ট করতে পারে। তাহলে বর্তমানে এরকম কোনো প্রসেস নেই। তাহলে বর্তমানে যদি কোনো প্রসেস থাকতো পার্লামেন্টের দ্বারা নির্দিষ্ট, তাহলে সুপ্রিম কোর্ট এরকম কোনো নির্দেশ দিতে পারতেন না, কারণ প্রসেস আছে।
তাহলে প্রসেস কোনো কিছু নেই বলেই আজকে সুপ্রিম কোর্ট কিন্তু কি করেছে, এই অর্ডারটা বা এই ডিরেকশনটা এই জাজমেন্টে দিয়েছে যে প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নিয়ে গঠিত একটা কমিটি কি করবে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। এবং এই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে কি, যে এই নিয়মটা কন্টিনিউ হবে যতক্ষণ না পার্লামেন্ট ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো প্রসেস নির্দিষ্ট করছে আইনের মাধ্যমে। তো এই বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের সংবিধানের আর্টিকেল 324টাকে একটুখানি স্টাডি করি। আর্টিকেল 324 যেখানে ইলেকশনস কমিশনের ফাংশনস, কম্পোজিশন, এস্টাবলিশমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, রিমুভাল সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। তো আর্টিকেল 324 এ কি বলা হচ্ছে? আর্টিকেল 324 এ বলা হচ্ছে ইলেকশনস কমিশন shall consist of the chief elections commissioner and such number of other elections commissioner if any as the president may from time to time fix। তাহলে ইলেকশনস কমিশন গঠিত হচ্ছে একজন চিফ ইলেকশনস কমিশনার এবং তাকে অ্যাসিস্ট করার জন্য আদার ইলেকশনস কমিশনার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর আদার ইলেকশনস কমিশনার যদি থাকেন তো সেই সংখ্যাটা কি হবে সেটা প্রেসিডেন্ট হচ্ছে নির্দিষ্ট করবে। আর চিফ ইলেকশনস কমিশনার, আদার ইলেকশনস কমিশনার প্রত্যেককে অ্যাপয়েন্ট করবে কে? প্রেসিডেন্ট। বাট এই অ্যাপয়েন্টমেন্টের প্রসেস কি হবে এটা সংবিধানে কিন্তু বলা নেই, কিন্তু সংবিধানে যেটা বলা আছে যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের ক্ষেত্রে পার্লামেন্ট কি করতে পারবে, নিয়ম তৈরি করতে পারবে। দেখো বলেই দিচ্ছে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ এনি ল মেড ইন দ্যাট বিহাফ বাই পার্লামেন্ট। তাহলে প্রেসিডেন্ট ইলেকশনস কমিশনারদের কিভাবে অ্যাপয়েন্ট করবে, অ্যাপয়েন্টমেন্টের প্রসেস কি হবে, এই বিষয়ে পার্লামেন্ট কি করতে পারে, আইন করতে পারে, আইন করে নির্দিষ্ট করতে পারে। তাহলে বর্তমানে এরকম কোনো আইন নেই যে আইনে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নিয়ে কিছু বলা আছে। তার জন্যই আজকে অনুপ বর্ণওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, যেখানে সুপ্রিম কোর্ট এই নির্দেশটা দিচ্ছে যে একটা 3 মেম্বার বডি কি করবে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। এবং এই নিয়মটা ততদিন পর্যন্ত ফলো হবে, ততদিন পর্যন্ত কন্টিনিউ হবে যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের ক্ষেত্রে পার্লামেন্ট কি করছে, আইন করে কোনো প্রসেস নির্দিষ্ট করছে। ওকে, তো এই যে কেসটা বা এই যে বিষয়টা, এই বিষয়টা যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যদি যাই তো সেই ক্ষেত্রে দেখব যে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের ক্ষেত্রে বহু পিটিশন, বহু একটা দুটো নয়, বহু পিটিশনস কি হয়েছে, সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে। এবং পিটিশনস গুলোর ডিমান্ড কি ছিল, পিটিশনস গুলোর যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা হচ্ছে এটাই যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি বা কমিটি কি করবে, প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে, অ্যাডভাইস করবে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তো বহু পিটিশন, একটা দুটো নয়, বহু পিটিশন কি হয়েছে, সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে এই ইস্যুতে। সেটাই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি। কি বলছে, দ্য জাজমেন্ট ওয়াজ রিলেটেড টু ভেরিয়াস পিটিশনস, একাধিক পিটিশনস seeking reforms in the appointment process of members of Elections Commission of India. The petitioner demanded the formation of an independent collegium or selection committee for the future appointment of the Chief Elections Commissioner and other Elections Commissioner. তাহলে সুপ্রিম কোর্টের যে পিটিশনস গুলো ফাইল হয়েছিল সেই পিটিশনস গুলোর বক্তব্য এটাই ছিল, ডিমান্ড এটাই ছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট কলেজিয়াম বা একটা ইন্ডিপেন্ডেন্ট সিলেকশনস কমিটি কি করবে, প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তো এই পিটিশনস গুলোর বলতে পারো যে আউটকাম বা যে জাজমেন্ট, সেই জাজমেন্ট হচ্ছে এটাই যে সুপ্রিম কোর্ট বলল যে প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নিয়ে কি হবে, একটা কমিটি গঠিত হবে, যে কমিটি কি করবে, ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে। এবং এই যে পিটিশনস গুলো যেগুলো সুপ্রিম কোর্টে ফাইল হয়েছিল,
এই পিটিশনস গুলোর যুক্তি এটাই ছিল, পিটিশনারদের যুক্তি এটাই ছিল যে সিবিআই এর ডিরেক্টর যেভাবে অ্যাপয়েন্টেড হচ্ছে, লোকপালের চেয়ারম্যান এবং মেম্বার যেভাবে অ্যাপয়েন্টেড হচ্ছে, ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেসও অনুরূপ হওয়া উচিত। অনুরূপ হওয়া উচিত। সিবিআই এর ডিরেক্টর যেভাবে অ্যাপয়েন্টেড হচ্ছে, লোকপাল যেভাবে অ্যাপয়েন্টেড হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এর ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে কমিটি রেকমেন্ড করছে, লোকপাল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে কমিটি প্রেসিডেন্টকে রেকমেন্ড করছে, সেই কমিটিতে অপোজিশন লিডার এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কি রয়েছে, সদস্যতা রয়েছে। তো পিটিশনারদের যুক্তি বা ডিমান্ড এটাই ছিল যে এই প্রসেস ইলেকশনস কমিশনার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, ফলো করতে হবে। এবং যেটা আমরা জানি, যেটা হয়ে আসছিল, যে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কেন্দ্র সরকারই এককভাবে কি করত, ক্ষমতা ব্যবহার করত বা প্রয়োগ করত। সেখানে অপোজিশন লিডারের সাথে কনসাল্ট করা বা জুডিশিয়ারির সাথে কনসাল্ট করার কোনো প্রভিশনস কিন্তু ছিল না বা করা হতো না। তো পিটিশনারদের বক্তব্য এটাই ছিল যে সিবিআই ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যখন অপোজিশন লিডার এবং জুডিশিয়াল বডির মেম্বারের একজন সদস্যের যখন মতামত নেওয়া হচ্ছে, লোকপালের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো হচ্ছে, তাহলে ইলেকশনস কমিশনার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সেই প্রসেস কেন ফলো হবে না? যেখানে ইলেকশনস কমিশন একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে, যার উপর দায়িত্ব ভারতবর্ষের প্রধান প্রধান নির্বাচনগুলো পরিচালনা। ভারতবর্ষের ডেমোক্রেটিক যে সিস্টেম, সেই ডেমোক্রেটিক সিস্টেম অনেকটা নির্ভরশীল এই নির্বাচন কমিশনের উপর, নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের উপর। তাহলে সিবিআই ডিরেক্টর যেভাবে অ্যাপয়েন্টেড হচ্ছে, লোকপাল যে প্রসেসে অ্যাপয়েন্টেড হচ্ছে, তাহলে সেই প্রসেস কেন ইলেকশনস কমিশনার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সেটা ফলো হবে না? তো সিবিআই ডিরেক্টর কিভাবে অ্যাপয়েন্টেড হচ্ছে এবং লোকপাল কিভাবে অ্যাপয়েন্টেড হচ্ছে, প্রসঙ্গ যখন এখানে এসছে, তো সেটাকে একটুখানি আমরা দেখে নিই। তো দেখো, সিবিআই ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি বলছে, যে ডিরেক্টর সিবিআই ইজ সিলেক্টেড অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন অফ আ কমিটি কনসিস্টিং অফ প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এন্ড লিডার অফ অপোজিশনস। তাহলে প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নিয়ে কি হচ্ছে, একটা কমিটি গঠন করা হচ্ছে, যে কমিটি সিবিআই ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি করছে, রেকমেন্ড করছে। এবং লোকপালের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একটা সিলেকশন কমিটি, যে সিলেকশন কমিটি কি করছে, প্রেসিডেন্টকে রেকমেন্ড করছে লোকপালের চেয়ারম্যান এবং মেম্বার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। এবং এই সিলেকশন কমিটির মেম্বার কারা হচ্ছে, দেখো, প্রাইম মিনিস্টার, লোকসভার স্পিকার, লিডার অফ অপোজিশন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অথবা সুপ্রিম কোর্টের কোন জাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিবিআই ডিরেক্টর এবং লোকপাল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে কমিটি, সেই কমিটিতে যেরকম চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অংশগ্রহণ রয়েছে, একই রকম ভাবে অংশগ্রহণ রয়েছে লিডার অফ অপোজিশনের। তাহলে আবেদনকারীদের যুক্তি এটাই ছিল যে এই যে প্রসেস, যেটা সিবিআই এবং লোকপালের ক্ষেত্রে ফলো হচ্ছে, তাহলে এই প্রসেস ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কেন ফলো হবে না? এবং কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যুক্তিকে সুপ্রিম কোর্ট কি করলো, স্বীকৃতি দিল অনুপ বর্ণওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে, যেখানে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিল যে একটা 3 মেম্বার কমিটির রেকমেন্ডেশনে, অ্যাডভাইসে প্রেসিডেন্ট কি করবে, ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্ট করবে। সেই 3 মেম্বার কমিটিতে আমরা দেখতে পাচ্ছি যেরকম অপোজিশন লিডার রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো একটা গুরুত্বপূর্ণ বলতে পারো রিফর্মস যেটা আনা হলো ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। কিন্তু যেটা আমি বলছিলাম যে আর্টিকেল 324 এ বলা আছে যে পার্লামেন্ট আইন করে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট যে প্রসেস, সেই প্রসেসের ক্ষেত্রে নিয়ম কানুন কি করতে পারবে, নির্দিষ্ট করতে পারবে।
পার্লামেন্টকে সেই ক্ষমতা আর্টিকেল 324 থেকে দেওয়া রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো আইন নেই। হ্যাঁ, একটা আইন আছে, যে আইনটা হয়েছে কবে, 1991 এ, দ্য ইলেকশনস কমিশন, কন্ডিশন অফ সার্ভিস অফ ইলেকশনস কমিশনার এন্ড ট্রানজাকশন অফ বিজনেস অ্যাক্ট 1991। কিন্তু এই আইনে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নিয়ে কি কিছু বলা আছে? না, একদমই নেই। দেখে নাও এই আইনে কি বলা আছে। এই আইনে বলা রয়েছে ইলেকশনস কমিশনারদের স্যালারি, টার্ম অফ অফিস, লিভ, পেনশনস, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আদার কন্ডিশন অফ সার্ভিস, ইলেকশনস কমিশন কিভাবে কাজ করবে না করবে এই বিষয়ে। তাহলে 1991 এর এই যে অ্যাক্ট, এই অ্যাক্টে কিন্তু ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নিয়ে কিচ্ছুটি বলা নেই। তাহলে বর্তমানে এরকম কোনো আইন নেই যে আইনে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নিয়ে কিছু বলা আছে। তার জন্য সুপ্রিম কোর্ট কি করছে, এই নিয়মটা সুপ্রিম কোর্ট জারি করছে যে প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কে নিয়ে গঠিত কমিটি কি করবে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। কিন্তু এই যে জাজমেন্ট, এই যে কেস, এই কেসে আরেকটা গুরুত্বপূর্ণ কিন্তু জাজমেন্ট দেওয়া হয়েছে, একটা গুরুত্বপূর্ণ রায় দেওয়া হচ্ছে, বা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করা হয়েছে। সেই বিষয়টা কি, সেই বিষয়টা আমরা এবার আলোচনা করব। 5 জাজেস কনস্টিটিউশনাল বেঞ্চের একজন গুরুত্বপূর্ণ বিচারপতি জাস্টিস অজয় রস্তোগি, তিনি কি বলছেন? তিনি বলছেন, দেখো, in the judgment that elections commission has been a multi-member body since 1993, elections commission 1993 থেকে মাল্টি-মেম্বার বডি হিসাবে গঠিত। 1950 তে যখন ইলেকশনস কমিশন গঠিত হয়েছিল, তখন ইলেকশনস কমিশন কি ছিল, সিঙ্গেল মেম্বার বডি। আশা করি আমরা প্রত্যেকে জানি। সিঙ্গেল মেম্বার বডি থেকে ইলেকশনস কমিশন প্রথম মাল্টি মেম্বার বডি হলো 1989 এ, যখন প্রেসিডেন্ট দুজন ইলেকশনস কমিশনারকে অ্যাপয়েন্ট করলো। কিন্তু এই কম্পোজিশন খুব বেশি দিন টিকলো না, স্থায়ী হলো না। 1990 সালে ইলেকশনস কমিশন আবার কি হয়ে গেল, সিঙ্গেল মেম্বার বডি। এবং পরবর্তীতে 1993 তে ইলেকশনস কমিশনকে পুনরায় কি করা হলো, মাল্টি মেম্বার বডি হিসাবে গঠন করা হলো, এবং সেই কম্পোজিশন কন্টিনিউ হয়ে আসছে। চিফ ইলেকশনস কমিশনার এন্ড 2 আদার ইলেকশনস কমিশনার। তো জাস্টিস অজয় রস্তোগি তিনি কি বলছেন? তিনি বলছেন, চিফ ইলেকশনস কমিশনার এন্ড ইলেকশনস কমিশনার হ্যাভ ইকুয়াল পার্টিসিপেশন ইন ট্রানজাক্টিং দ্য বিজনেস অফ দ্য ইলেকশনস কমিশন। এই যে একটু আগে আমি যে আইনের উল্লেখ করলাম, 1991 এর আইনের যে উল্লেখ করলাম, সেখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে যে ইলেকশনস কমিশন নির্বাচন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিবে সর্বসম্মতিক্রমে। এরকম নয় যে চিফ ইলেকশনস কমিশনারের মতামত সর্বক্ষেত্রে কি পাবে, প্রাধান্য পাবে, একদম নয়। এরকম কোনো প্রভিশনস নেই। ইকুয়াল পার্টিসিপেশনস। ইলেকশনস কমিশন সমস্ত সিদ্ধান্ত নিবে হচ্ছে সহমতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে। এরকম নয় যে চিফ ইলেকশনস কমিশনারের ওপিনিয়ন প্রাধান্য পাবে না। তাহলে চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারদের কি রয়েছে, ইকুয়াল পার্টিসিপেশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। বলেই দিচ্ছে, দেখো, হুইচ ইনক্লুড সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন, কন্ট্রোল অফ ইলেকটোরাল রোল and conduct of elections to the parliament, state legislature, office of the president and the vice president. তাহলে ইলেকশনস কমিশন যে নির্বাচনগুলো কন্ডাক্ট করে থাকে পার্লামেন্টে, স্টেট লেজিসলেচারে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তাহলে এই যে নির্বাচনগুলো যেগুলো ইলেকশনস কমিশন কন্ডাক্ট করছে, তাহলে এই নির্বাচনগুলো পরিচালনার ক্ষেত্রে চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারদের কি রয়েছে, ইকুয়াল পার্টিসিপেশনস। ইকুয়াল পার্টিসিপেশনস। কিন্তু সংবিধান যদি আমরা দেখি, আর্টিকেল 324 যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা একটা পার্থক্য লক্ষ্য করতে পারি, বা একটা পার্থক্য লক্ষ্য করা যায়। সেই পার্থক্যটা কি,
চিফ ইলেকশনস কমিশনার এবং ইলেকশনস কমিশনারদের রিমুভালের ক্ষেত্রে কি রয়েছে, পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি বলছে, চিফ ইলেকশনস কমিশনার রিমুভড হবে সুপ্রিম কোর্টের একজন জাজ যে গ্রাউন্ড বা যে পদ্ধতিতে রিমুভড হয়ে থাকে। বাট একজন ইলেকশনস কমিশনার মানে আদার ইলেকশনস কমিশনার প্রেসিডেন্টের দ্বারা রিমুভড হবে অন দ্য রেকমেন্ডেশন অফ চিফ ইলেকশনস কমিশনার। তাহলে যেখানে চিফ ইলেকশনস কমিশনার রিমুভড হচ্ছে সুপ্রিম কোর্টের একজন জাজ যেভাবে রিমুভড হচ্ছে সেই পদ্ধতিতে, অন্যদিকে আদার ইলেকশনস কমিশনার রিমুভড হচ্ছে চিফ ইলেকশনস কমিশনারের রেকমেন্ডেশনের ভিত্তিতে। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি 1991 অ্যাক্ট, যেখানে বলা হচ্ছে যে চিফ ইলেকশনস কমিশনার এবং ইলেকশনস কমিশনারদের কি রয়েছে, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ইকুয়াল পার্টিসিপেশনস রয়েছে। এরকম নয় যে চিফ ইলেকশনস কমিশনারের মতামত প্রাধান্য পাবে, একদম কোথাও বলা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংবিধানে চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারদের রিমুভালের ক্ষেত্রে কি রয়েছে, পার্থক্য রয়েছে। তো এই জায়গাতেই জাস্টিস অজয় রস্তোগি কি করেছেন, তার মতামত হচ্ছে ব্যক্ত করেছেন বা তার রায় দিয়েছেন। তো সেই রায়টা কি, জাস্টিস অজয় রস্তোগি ইন দ্য জাজমেন্ট অ্যাডেড the procedural safeguard for the removal of chief elections commissioner should be extended to elections commissioner under first proviso to article 324(5) of the constitution. তাহলে আর্টিকেল 324 এ চিফ ইলেকশনস কমিশনার রিমুভালের ক্ষেত্রে যে প্রসেস বলা আছে, যে সেফগার্ড দেওয়া রয়েছে, সেই প্রসেস বা সেফগার্ড আদার ইলেকশনস কমিশনারদের ক্ষেত্রেও কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে। কে বলছেন, জাস্টিস অজয় রস্তোগি। তাহলে সংবিধান থেকে চিফ ইলেকশনস কমিশনারকে যে সেফগার্ড দেওয়া হচ্ছে রিমুভালের ক্ষেত্রে, সেই সেফগার্ড আদার ইলেকশনস কমিশনারকেও দিতে হবে। ওকে, আর চিফ ইলেকশনস কমিশনার like Supreme Court judges can only be removed from office through a parliamentary process. তো সুপ্রিম কোর্টের একজন জাজ কি গ্রাউন্ডে রিমুভড হয়, প্রুভড মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি, এটা হচ্ছে গ্রাউন্ড। প্রসেস কি বলছে, সুপ্রিম কোর্টের একজন জাজকে রিমুভ করবে কে, প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের একজন জাজকে তখনই রিমুভ করতে পারবেন যখন সেই জাজের বিরুদ্ধে আনা রিমুভাল রেজলিউশন পার্লামেন্টের দুটো হাউসে সেপারেটলি পাসড হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে এটাই যে একজন জাজকে রিমুভ করতে গেলে আমাকে পার্লামেন্টে কি করতে হবে, রিমুভাল রেজলিউশন আনতে হবে। সেই রিমুভাল রেজলিউশন পার্লামেন্টের দুটো হাউসে পাসড হবে। তো রিমুভাল রেজলিউশন যদি পার্লামেন্টের দুটো হাউসে পাসড হয়, তাহলে গিয়ে প্রেসিডেন্ট কি করতে পারবে, সেই জাজকে রিমুভ করার জন্য অর্ডার ইস্যু করতে পারবে। তাহলে এই যে প্রসেস, এই প্রসেস চিফ ইলেকশনস কমিশনারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু আদার ইলেকশনস কমিশনারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আদার ইলেকশনস কমিশনারের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে চিফ ইলেকশনস কমিশনারের রেকমেন্ডেশনে আদার ইলেকশনস কমিশনার রিমুভড হবে। তাহলে আমি আবারও বলছি, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে চিফ ইলেকশনস কমিশনার আদার ইলেকশনস কমিশনারের কি রয়েছে, ইকুয়াল পার্টিসিপেশনস। সমস্ত সিদ্ধান্ত ইলেকশনস কমিশন নিবে সহমতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে। কোথাও এরকম কোন প্রভিশনস নেই যে চিফ ইলেকশনস কমিশনের ওপিনিয়ন কি হবে, প্রাধান্য পাবে। কিন্তু আমাদের সংবিধানে আমরা দেখতে পাচ্ছি
যে চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারদের রিমুভালের ক্ষেত্রে কি রয়েছে, একটা পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যটা কিন্তু যদি আমরা বলি একটা বিশাল পার্থক্য। আর জাস্টিস অজয় রস্তোগি এই পার্থক্যটাকে এলিমিনেট করার ক্ষেত্রে কি করেছে বলতে পারো, রায় দিয়েছে। এবং তিনি কি বলছেন, তিনি এটাই বলছেন যে চিফ ইলেকশনস কমিশনার যেভাবে রিমুভড হচ্ছে, যে প্রসেসে রিমুভড হচ্ছে, সেই প্রসেস, সেই ম্যানার আদার ইলেকশনস কমিশনারদের ক্ষেত্রেও এক্সটেন্ড করতে হবে। কিন্তু হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের সংবিধান সংশোধন করতে, আমরা তো কোনো আইন করে এটা পারবো না, সাধারণ আইন করে তো এটা পরিবর্তন করতে পারবো না। তাহলে আমাদেরকে যদি চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারের রিমুভাল গ্রাউন্ড বা প্রসেস যদি সেম করতে হয়, তাহলে আমাদের সংবিধান সংশোধন করতে হবে। তো পার্লামেন্ট, সরকার যদি সংবিধান সংশোধন করে সেটাকে যদি সমান করে কোনো ভবিষ্যতে, তাহলে সেই ক্ষেত্রে চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারদের রিমুভাল যে প্রসেস বা ম্যানার, সেটা হয়তো আমরা ইকুয়াল দেখতে পাবো। তাহলে এই বিষয়ে পরিবর্তন তখনই সম্ভব যখন পার্লামেন্ট বা সরকার কি করবে, অ্যামেন্ডমেন্ট করবে সংবিধান আর্টিকেল 324 এ। ওকে, তো কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আবারও একটা রিকোয়েস্ট, এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর প্রয়োজনে শেয়ার করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। আর রাহুল পলিটি ইউটিউব চ্যানেলে মন্ডে টু ফ্রাইডে বিকেল 5:30টার সময় লাইভ ক্লাস হয়ে থাকে। তো তোমরা যারা রাহুল পলিটি এই ফ্যামিলির মেম্বার বা মেম্বার হতে চাও, মেম্বার হতে গেলে কিছুই না, জাস্ট সাবস্ক্রাইব করতে হবে। আর যারা মেম্বার আছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের জন্যই আজকে আমি বলতে পারো সবসময় ইন্সপায়ার্ড হয়ে যে নতুন নতুন তথ্য তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমাদের যে জ্ঞান, তোমাদের যে নলেজ, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা আমাদের দরকার, যে নলেজ, সেই নলেজের ক্ষেত্রে যাতে তোমাদের কোথাও কোনো খামতি না থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী এরকম কোন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের মতো এখানে।